আমরা চাই যে 3 মাসের আগে যেভাবে বাড়ছে সেভাবে 12 অটোমেটিক জাহাজ থেকে। ভিসার মেয়াদ বাড়াতে সৌদি দূতাবাসে হাজার হাজার প্রবাসী ভিড়, ফিরতি টিকিটের জন্যও ভোর থেকে দীর্ঘ লাইন, নানামুখী জটিলতায় কাজে ফেরা নিয়ে শঙ্কা। করোনার ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে বললেন, উৎপাদনে সক্ষম বাংলাদেশ। ক্যাসিনো কাণ্ডের হত্যা সম্রাটের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকা পাচারের প্রমাণ, আরও অবৈধ অর্থের খোঁজে দুদক। অসুস্থতার অজুহাতে বারবার বিচার পেছানোর অভিযোগ। এবং রাতভর বৃষ্টিতে পানির নিচে রংপুর নগরীর রাস্তাঘাট, চরম দুর্ভোগে এলাকাবাসী। টাঙ্গাইলে যমুনার ভাঙনে বসত বাড়ি ও স্থাপনা বিলীন। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। ভিসা নবায়ন ও বিমান টিকিট সংগ্রহ করতে ভিড় করেছেন সৌদি আরবে কাজ করতে ফিরতে মরিয়া প্রবাসীরা। ভিসা নবায়নের আবেদন করতে সকালে রাজধানীর গুলশানের সৌদি কনসুলেট অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা। এ সময় তারা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ক্ষোভ প্রকাশ করেন। তবে দূতাবাস নয়, অনুমোদিত 18টি এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউর আবেদন করা যাবে বলে জানিয়েছে সৌদি কনসুলেট। এদিকে ভোরের আলো ফোটার আগে হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিটের জন্য ভিড় করেন সৌদি প্রবাসীরা। আজ দেয়া হবে টোকেনধারী 500 জনের টিকিট। নতুন করে টোকেন দেয়া হবে 4 তারিখ থেকে। যাদের ভিসার মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হবে তাদেরকে অগ্রাধিকার দিয়ে টিকিট দেয়া হচ্ছে। তবে কাঙ্ক্ষিত সময়ে টিকিট পাওয়া নিয়ে শঙ্কিত সৌদি প্রবাসীরা। 4 দিন ধরে আমরা বলতেছি এখানে টোকেন দিবে, কোনো কিছু কোনো দোয়ার কোনো কিছু নাই। আজকে 4 দিন হয়েছে এখানে আসছি। আমাদের সরকারের কাছে অনুরোধ, এমন গণতন্ত্র সবার কাছে আমার অনুরোধ, আমরা যেমন সৌদি আরব যাইতে পারি। আমাদেরকে যে আজকে যে এজেন্সির লাইনটা ধরা দেওয়া হয়েছে, যে লিস্টটা, ওই লিস্টের মাধ্যমে যদি আমরা যাই, বাংলাদেশের এজেন্সি হচ্ছে যে দালাল, ওরা আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে। আমার মেয়াদ 4 মাস আছে, কই টোকেনের কোনো মিলছেই না। তাহলে কি করে আমরা যাওয়ার একটা নির্দিষ্ট কোনো একটা সিদ্ধান্ত পাচ্ছি না। সৌদি অ্যাম্বাসির অথরাইজ এনলিস্টেড সার্ভিস সেন্টারের মাধ্যমে তাদের ভিসা এক্সটেনশন করার ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়াটায় সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এখানে অ্যাম্বাসিতে সরাসরি ইন্ডিভিজুয়ালকে কোনো ভিসা দেওয়া বা ভিসার নবায়নের প্রক্রিয়াটা হচ্ছে না, সার্ভিস সেন্টারের মাধ্যমে করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানী গুলশানে সৌদি দূতাবাসের সামনে আছেন সহকর্মী আজহার লিমন এবং কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি লিমনের কাছে। লিমন, ভিসার মেয়াদ বাড়াতে আসা প্রবাসীদের পুলিশ এক ধরনের জোরপূর্বক এই 83 নম্বর রোড থেকে সরিয়ে দিয়েছে। জানেন যে এই 83 নম্বর রোডেই কিন্তু সৌদি দূতাবাসের কনসুলেট, যেখানে ভিসার কাজ করানো হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কনসুলেটের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। দেখতে পাচ্ছেন যে সেই কনসুলেটের এই দুয়ারটা কিন্তু এখনও বন্ধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 83 নম্বর সড়কের দুই পাশে সৌদির ভিসার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা নিজেরাও জানেন না যে যে ঘোষণাটি হয়েছে আজ থেকে মিশনের কার্যক্রম শুরুর ব্যাপারে আসলে এখানে নতুন কোনো আবেদন নেওয়া হবে কিনা, বা পুরাতন আবেদনগুলো বা যেগুলো ভিসার মেয়াদ যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোর পুনর্নবায়নটা কিভাবে হবে, এই বিষয়ে কিন্তু তাদের কাছেও অনেকটা অস্পষ্টতা রয়েছে এবং তারা অনেকে এই বিষয়ে জানেন না। আপনাকে একটু জানিয়ে রাখি যে গুলশান ডিপ্লোম্যাটিক জোনের যিনি ডিসি আশরাফুল ইসলাম, তিনি আমাদের কাছে এই কাগজটি দিয়েছেন। এই কাগজটিতে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি অনুমোদিত এখানে 30টি কনসালটেন্সির একটি তালিকা রয়েছে। তো উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দূতাবাস থেকেই উনাকে এই কাগজটি সরবরাহ করা হয়েছে এবং উনি যেটি বলেছেন যে যে সমস্ত প্রবাসীরা ভিসার মেয়াদ বাড়াতে চান কাজে ফিরতে যেতে সেই সমস্ত প্রবাসীদের কিন্তু এই 30টি যে কনসালটেন্সি, এগুলো সৌদি যে কনসুলেট বা দূতাবাস অনুমোদিত, এই 30টি কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে হবে। তো কিন্তু প্রবাসীদের আসলে এ নিয়ে অনেক আক্ষেপ আছে। তারা বলছেন যে
এর আগেও 2 দফা তাদের ভিসার মেয়াদ বেড়েছে এবং সেটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বেড়েছে 3 মাস করে 6 মাস। তাদের একটি দাবি ছিল যে এবারও যাতে আসলে স্বয়ংক্রিয়ভাবে এই ভিসার মেয়াদটা বাড়ে, তাহলে কিন্তু তাদের অনেকটা ঝামেলা কমে যেত। তো এই ছিল সৌদি দূতাবাসের সামনে থেকে আমার কাছে সবশেষ। কারণ বাজার আছে সাদা, চলে যাচ্ছে তার কাছে। যারা সৌদি প্রবাসী রয়েছে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে, যদিও আপনি জানেন যে আগামী 4 তারিখের আগে কিন্তু কোনো প্রকার টোকেন সরবরাহ করা হবে না, এমন ঘোষণার পরেও কিন্তু সকাল থেকে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে এর আগে যে কয়েক দফা তারিখ পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনের ফলেই কিন্তু আজকে তারা আবারও এখানে জড়ো হয়েছেন টোকেনের জন্য, এবং টোকেন পেলেই তারা সৌদির ভিসা অর্থাৎ যে টিকিট, সে টিকিট পাবেন, এ পাওয়ার জন্য মূলত এখানে এসে জড়ো হয়েছেন। আপনি এখানে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, একই সাথে কিন্তু এই সোনারগাঁর আশপাশের যে এলাকাগুলো সবখানে কিন্তু এখন এই প্রবাসীদের উপস্থিতি, তাদের সবার দাবি একটাই যে এখন যেন তারা টোকেন এবং টিকিট অন্তত পান। যদিও এরই মধ্যে প্রায় 6,000-এর মতো টোকেন সৌদি এয়ারলাইন্স সরবরাহ করেছে, তার বিপরীতে আজকে 1900 থেকে আজকে 1400 থেকে 1900 পর্যন্ত তারা টিকিট সরবরাহ করবে এবং বাকি টোকেনধারীদেরকে পর্যায়ক্রমে তারা টিকিট সরবরাহ করবে। এর পরবর্তীতে নতুন করে আগামী 4 তারিখ থেকে তাদেরকে টোকেন দেওয়া হবে। একই সাথে যাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে সৌদি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও এখন পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ মানুষের উপস্থিতি, এবং সেই উপস্থিতির কারণে কিন্তু সোনারগাঁর সামনে যে প্রধান সড়কটি রয়েছে, সেই প্রধান সড়কটি প্রায় এক পাশ বন্ধ হয়ে গেছে, ফলে দীর্ঘ যানজটও তৈরি হয়েছে। গত কয়েকদিন সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে আশ্বস্ত করা হয়েছে টোকেন দেওয়ার ব্যাপারে, এবং এখানে অহেতুক ভিড় না করার জন্য তাদেরকে বারবার বলা হয়েছে, কিন্তু সেই নির্দেশনা না মেনেও আমরা দেখছি যে সকাল থেকে তারা অপেক্ষা করছেন। তারা বলছেন যে বারবার তথ্য বিভ্রান্তের কারণেই কিন্তু এমনটি ঘটছে। এখানে যারা আসছেন তারা একটি দাবিও করেছেন যে বিগত কয়েকদিনের মতো একটি দাবি, যাদের ফ্লাইট আগে বাতিল হয়েছে এবং যারা আগে এসেছেন তাদেরকে যেন সেই ভিত্তিতেই যেন এখান থেকে অর্থাৎ তাদের ভিসা এবং ফ্লাইট যেন আগে দেওয়া হয়। সব মিলে এখন মানুষের যেই দুর্ভোগ, বিশেষ করে প্রবাসীদের যে গত কয়েকদিন নাগাদ যে দুর্ভোগ এই মুহূর্তে এখানে চলছে, সেই দুর্ভোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও সে চলমান রয়েছে। তাদের দাবি দেওয়া থেকে কিন্তু এখন পর্যন্ত তারা সরে আসছেন, এবং তাদের মধ্যে এক ধরনের তথ্য বিভ্রান্ত রয়েছে। কেউ ছড়িয়ে দিচ্ছেন তথ্য যে টোকেন দেওয়া হবে, সেই তথ্য কিন্তু এখানে এসে ভিড় করছেন সবাই। ফলে মানুষের মধ্যে যেই জায়গাগুলো রয়েছে তথ্য না পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার ফলেই কিন্তু এখন এখানে যারা এসেছেন তারা দুর্ভোগে পড়েছেন, এবং তারা এসেছেন এখান থেকে সুনির্দিষ্ট তথ্য চান। যদিও আমি বলেছি যে সুনির্দিষ্ট তথ্য কিন্তু এরই মধ্যে গতকালকে কিন্তু সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু সে তথ্যতে তারা আশ্বস্ত না। তারা বলছেন যে এখান থেকে তারা টোকেন নিয়ে যাবেন। একইভাবে কিন্তু এই প্রধান সড়কের বাইরেও কিন্তু যেই পাশের যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু একইভাবে তারা অবস্থান করছেন। সব মিলিয়ে যে দুর্ভোগ এখন পর্যন্ত শেষ হয়নি সৌদি প্রবাসীদের। এই ছিল রাজধানী সোনারগাঁ থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। ফয়সাল। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। তারও আগে আজহার লিমন সরাসরি যুক্ত হয়েছিলেন গুলশানের সৌদি কনসুলেটের সামনে থেকে। অন্য প্রসঙ্গ, কোভিড-19 ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ বিবেচনা করে বিশ্বের সব দেশ যাতে এই টিকা সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব পেলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জনাব সভাপতি, আসসালামু আলাইকুম। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭তম ভাষণ। এর আগে ১৬ বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি ও সৌহার্দ্যের ডাক দিয়েছেন তিনি। এবারই ব্যতিক্রম। করোনা মহামারীর কারণে কোনো রাষ্ট্র ও সরকার প্রধান আসেননি নিউ ইয়র্কে। আগে ধারণ করা ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেয়া বক্তৃতায় করোনা পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। করোনা মহামারী ঠেকাতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। জীবন ও জীবিকা দুই ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। দেশের ব্যবসা বাণিজ্য উৎপাদন যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছি। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে
এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারকেই তাদের ফিরিয়ে নিতে হবে। 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের পর 1974 সালে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের পদাঙ্ক অনুসরণ করে সবসময় বাংলায় ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা। বহুপাক্ষিকতাবাদের আদর্শ সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। করোনা মহামারীর কারণে এবার জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে আসেননি কোনো দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অধিবেশন বলা যায় নিরুত্তাপ। এর মধ্যেও উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের বক্তব্য। আর এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। তাদের মতে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যা ও করোনার ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা বিশ্ব নেতৃবৃন্দের কাছে গুরুত্ব পাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সময় সংবাদে আরও থাকছে, দখল দূষণে জীর্ণ নদী পলির কারণে হারাচ্ছে গতি। রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞের, গবেষণা চলছে, দায়সারা জবাব BIWT এর। যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 195 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে CID। সম্রাটের আরও অবৈধ অর্থের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। এদিকে বারবার অসুস্থতার কথা বলে সম্রাট বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছেন বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের। তবে আসামির আইনজীবীর দাবি, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্রাট। ইকরাম হোসেনের রিপোর্ট। রাজনীতির মাঠে আলোচিত সমালোচিত, ক্যাসিনো কাণ্ডে উন্মোচিত হয় মুখোশ, বেরিয়ে আসে থলের বিড়াল। বিশাল সাম্রাজ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হানা, আইনের হাতে বন্দী সম্রাট। মাথার উপর বেশ কয়েকটি মামলা, অস্ত্র, মাদক, মানি লন্ডারিংয়ের বহু অভিযোগ। গ্রেফতারের পর বেশিরভাগ সময় কাটিয়েছেন হাসপাতালে, এখনও আছেন চিকিৎসাধীন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বারবার অসুস্থতার কথা বলে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন সম্রাট। যদিও আসামি পক্ষের আইনজীবী বলছেন ইসমাইল চৌধুরী গুরুতর অসুস্থ। যেহেতু আদালতে যাচ্ছে না যাওয়ার কারণে তো বিচার শুরু হচ্ছে না। আসামির উপস্থিতি থাকা দরকার, এক্ষেত্রে সেটা হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ তারাই ভালো বলতে পারবে, এবং তারা সেভাবে যদি আদালতে কোনো মেডিকেল রিপোর্ট যদি পাঠায় যে তার এই সমস্যা, তাহলে সেটা আদালত বিবেচনা করবে। কিন্তু যদি বিনা কারণে যদি হাসপাতালে থাকে বা যদি সুস্থ অবস্থায় হাসপাতালে থাকে, তাহলে তো এটা ন্যায়সঙ্গত না। যেহেতু আমার ক্লায়েন্ট প্রচন্ড অসুস্থ, জীবন মৃত্যুর সাথে সে লড়াই করতেছে। একটা মানুষ মৃত্যু সজ্জায়, আর রাষ্ট্রপক্ষ কি বলতেছে সেটা তো রাষ্ট্রপক্ষ বলতে পারবে। এদিকে একের পর এক সম্রাটের অবৈধ অর্থের খোঁজ মিলছে। এই মাসের 13 তারিখ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্রাটের বিরুদ্ধে আরও একটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রাথমিকভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 195 কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ পাওয়ার দাবি CIDর। আমরা যখন ইনকোয়ারি করি, আমরা সেখানে দেখেছি আমরা 195 কোটি টাকা পাচারের এভিডেন্স আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ইনভেস্টিগেশন পর্যায়ে তখন আমরা যদি কিছু আসে, তখন আমরা বুঝতে পারবো বা এটাকে আমরা করতে পারবো। ইতিমধ্যে 14টা ব্যাংকে থেকে 1,12,00,000 টাকা ফ্রিজ করা হয়েছে। অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। পুলিশ সেন্টারে যে মামলা আছে। ইকরাম হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 36 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1106 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,57,873 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,765 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,98,775 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,106 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,57,873 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,129 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,753 জন। মোট সুস্থ হয়েছেন 2,68,777 জন। একে তো বছরের পর বছর ধরে চলছে দখল আর দূষণ, এর সঙ্গে বাড়ছে ভাঙন
ও চরম নাব্য সংকট। এতে দিন দিন হুমকিতে পড়ছে দেশের সকল নদ নদী। বিশেষজ্ঞরা বলছেন নদী বাঁচাতে হলে দখল দূষণ বন্ধের পাশাপাশি নদীর গতি প্রবাহ ঠিক রাখতে হবে। কর্তৃপক্ষ বলছেন উজান থেকে নেমে আসা পানির 93%ই মধ্যাঞ্চলের মাত্র 7 ভাগ নদী দিয়ে প্রবাহিত হওয়ায় ভাঙন ও নাব্য সংকট বাড়ছে। স্থায়ীভাবে নদী রক্ষায় সরকার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বলেও জানিয়েছেন তারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকাকে ঘিরে বহমান বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে কত শত পরিবেশ ধ্বংস করা সুয়ারেজ ও ড্রেনেজ লাইন রয়েছে তার সঠিক হিসেব নেই কারো কাছে। এসব লাইন থেকে নেমে আসা তরল বর্জ্যে প্রতিনিয়ত বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ। দূষণের পাশাপাশি দেশব্যাপী স্থানীয় প্রভাবশালীরা প্রতিনিয়ত দখল করছে নদীর জায়গা। ফলে দিন দিন শুরু হয়ে যাচ্ছে প্রশস্ত নদীগুলো। এর সঙ্গে পাল্লা দিয়ে বিরূপ আচরণ করছে প্রকৃতিও। উজান থেকে নেমে আসা পানির ঢলে ভাঙনের পাশাপাশি পলি পড়ে গতি প্রকৃতি হারাচ্ছে মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলের নদ নদী। জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, নদীর মালিক রাষ্ট্র কঠোর না হওয়াতেই খেসারতের পরিমাণ বাড়ছে। প্রথম কথা হচ্ছে, দূষণটা তো আর নদী নিজে করে না, প্রকৃতি করে না, এটা মানুষ করে। ঢাকা শহরে লিকুইড বর্জ্য, তরল বর্জ্য এবং সলিড বর্জ্য সবই ফেলা হয়। চর পড়বে, নদীর পার ভাঙবে, নদী গতিপথ একটু নড়াচড়া করবে। এটা অ্যালুভিয়াল রিভারের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। রাষ্ট্র নদী রক্ষণাবেক্ষণে তো তেমন কিছু করে না। নদীগুলোকে উন্নতি করার নামে হাজার হাজার কোটি টাকা দিয়ে ড্রেজিং করা হচ্ছে। এটা টেকসই সলিউশন না। টেকসইটা হচ্ছে এটার সাথে নদী শাসন করতে হবে। লোক দেখানো কিছু কাজ হয়েছে, কিন্তু ভাঙন ঠেকানোর জন্য কোনো অর্গানাইজড পরিকল্পনা নাই। নদী রক্ষার দায়িত্বে থাকা বিএডব্লিউটিএ ও পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, 54টি আন্তঃসীমান্ত নদী থেকে নেমে আসা পানির পলি কিভাবে ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে গবেষণা চলছে। শুরুতেই আমাদের এই ঢাকার চারপাশের নদীগুলো এবং কর্ণফুলী নদীকে নিয়ে একটা মহাপরিকল্পনা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য হলো দূষণ রোধ, দখল রোধ এবং নদীর প্রবাহ বজায় রেখে নৌযান সঠিকভাবে চলাচল করতে পারে। আমাদের প্রায় 54টা নদী আমাদের আন্তঃসীমান্ত নদী এবং এগুলো সবই পাহাড় থেকে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে। এই পলির ব্যবস্থাপনা করেই নদী ভাঙন এবং নাব্যতা রক্ষা করা যায়, সেই জন্য চেষ্টা করা হচ্ছে। উজানে যদি বৃষ্টি হয়, ইভেন ভারত, নেপাল, আসাম, ইভেন চীনে, তখন তার প্রভাব বাংলাদেশে পড়ে। তো সেই বৃষ্টির পানি পাহাড়ি অঞ্চল থেকে একেবারে বাংলাদেশের 93 ভাগের পানি আমাদের এই 7 ভাগ এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়। 2100 সনের ডেল্টা প্ল্যান এইটা যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়, তাহলে এই বাংলাদেশের মানুষ এগুলোর হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। তবে সচেতনতা ও সামাজিক আন্দোলন ছাড়া স্থায়ীভাবে নদী রক্ষা সম্ভব নয় বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাতভর ভারী বর্ষণে তলিয়ে গেছে রংপুর নগরের রাস্তাঘাট। সড়কে জলাবদ্ধতায় ঢাকা রংপুর মহাসড়কেও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বহু বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় চরমে পৌঁছেছে দুর্ভোগ। শনিবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ চলছে, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত হচ্ছে। নগরের নিচু এলাকাগুলোর পাশাপাশি অনেক উঁচু স্থানও ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। তারা জানান, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ 1988 সালের বন্যায়ও নগরের প্রধান সড়কে পানি ওঠেনি, কিন্তু এবার এক রাতের বর্ষণে তা তলিয়ে গেছে। দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে 2 শিশুসহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছেন, রোববার সকালে গ্রামের লোকজন দেখতে পান স্বপন, তাসফি, সারজানা এবং তাদের 2 শিশু নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে আছেন। পরে এলাকাবাসী দ্রুত মাটি সরিয়ে তাদের বের করে আনেন। পরিবারের সবাই বিছানায় শোয়া অবস্থায় ছিল। শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বৃষ্টিতে উপজেলার অনেক মাটির ঘরই ধসে পড়েছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর দ্বিতীয় রক্ষা গায়ের বাঁধ সহ বেশ কয়েকটি বাড়ি ও পাকা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, গতকাল রাতে হঠাৎ করেই তীব্র ভাঙন দেখা দেয় সেতু রক্ষা দ্বিতীয় বাঁধের এই এলাকায়। এতে বাঁধের একাংশ ও কয়েকটি স্থাপনা ভেঙে পড়ে। সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে আসলেও কোনো ব্যবস্থা নেয়ার কথা জানায়নি তারা। বাঁধ নির্মাণের 6 মাসের মধ্যে ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। এদিকে টাঙ্গাইলের কালিহাটি উপজেলার বেলটিয়া, ভাল্লভবাড়ি ও আলিপুর বাজার সদর উপজেলার কাকুয়াচুর পৌলি সহ প্রায় 7টি গ্রামেও ভাঙন দেখা দিয়েছে। এতে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। দেখছেন সময় সংবাদ।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় হাওরের বিস্ময় খ্যাত কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক। হাওরের দুর্গম 3টি উপজেলাকে সংযুক্ত করে নির্মিত এ পাকা রাস্তাটি বদলে দিচ্ছে এলাকার আর্থ-সামাজিক অবস্থা। দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তাটি ভবিষ্যতে ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত করা হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝখান দিয়ে পিচ ঢালা প্রশস্ত উঁচু সড়ক, দুই পাশে উত্তাল ঢেউয়ের গর্জন, সড়কে সাঁই সাঁই করে চলছে ছোট ছোট যানবাহন। দূর থেকে মনে হবে যেন যেতে যেতে পাকা রাস্তা মিশে গেছে জলের বুকে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্যের এক অপরূপ এলাকা কিশোরগঞ্জের হাওরাঞ্চল। আর হাওরের সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই একটি সড়ক। এক সময়ের অবহেলিত হাওর জনপদ জেলার ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এই অল ওয়েদার সড়ক। সড়কটি হাওরবাসীর কাছে পরিচিতি পেয়েছে হাওরের বিস্ময় কিংবা স্বপ্নের সড়ক নামে। গতি ফিরেছে হাওরে। এই এলাকার কৃষক জমি করা, ধান করা মানে অনীহায় পড়ছিল। এই রাস্তাটা করার দিকে মোটামুটি একটা সাহস পাইছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় কর্মসংস্থান বেড়েছে শ্রমজীবী মানুষের। হাওরকে ঘিরে সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বাচ্চারা তো ধরেন আজকালকার দিনে হাওর কি জিনিস জানে না, তারা হয়তো বইতে পড়ে, কিন্তু এই এখন আমরা এদেরকে চিনিয়ে নিয়ে গেলাম। গত অর্থ বছরে 874 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ অল ওয়েদার সড়ক নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই সড়কটির নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় আছে। ভবিষ্যতে এই সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পর্যন্ত বর্ধিত করে ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত করা হবে বলে জানান এলাকার সংসদ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার সাথে এটা কানেক্ট হবে এবং সিলেট হাইওয়ের সাথে এটা যুক্ত হবে। শুকনো মৌসুমে জেলা সদর সহ সারা দেশের সাথে যোগাযোগ রক্ষায় আরও 400 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 36 কিলোমিটার সাবমার্সেবল সড়ক। যানবাহন পারাপারে ধনু ও বাউলাই নদীতে বসানো হয়েছে 5টি ফেরি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিসার মেয়াদ বাড়াতে সৌদি দূতাবাসে হাজার হাজার প্রবাসীর ভিড়। ফিরতি টিকিটের জন্যও ভোর থেকে দীর্ঘ লাইন, নানামুখী জটিলতায় কাজে ফেরা নিয়ে শঙ্কা। এবং রাতভর বৃষ্টিতে পানির নিচে রংপুর নগরীর রাস্তাঘাট, চরম দুর্ভোগে এলাকাবাসী। টাঙ্গাইলে যমুনার ভাঙনে বসতবাড়ি ও স্থাপনা বিলীন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।